কিছু না কিনলেও আমাদের জন্য পিঠা এনেছেন, তার প্রতিদান স্বরূপ একটা ফুল তো পেতেই পারেন। বলে রাইসা পাশের শপে চলে গেল। তানিয়া ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, জীবনও তো ফুলের প্রতি এতটা আগ্রহ ছিল না তোমার, তাহলে এখন কি হয়েছে? আমি এখন বদলে গেছি রে তানি, এখন ফুল অনেক পছন্দ আমার। অবশ্য তোর চোখে সেসব ধরা পড়ার কথাও না, কারণ তুই সবসময় মানুষের থেকে হিসাব নিয়েই ব্যস্ত থাকিস। এটা বললে না? দেখো, এর জন্য পরকালে গিয়ে তোমার থেকে হিসেব নিব। তানজিৎ বোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। রিয়াদ চোখ সরু করে তানজিৎ আর তানিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কে বেশি ঝগড়টে জুটি আপু? আর আমি না তানজিৎ ভাইয়া আর তানজিয়া আপু? ভাইয়া? তুই? তানজিৎ আর রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। দুনিয়ার সব দোষ মেয়েরা ছেলেদের উপর চাপাতে ওস্তাদ। সিনু ওদের চারজনকে উদ্দেশ্য করে বলল, তোমরা তো তাও কম ঝগড়া করো, আর ভাই বোনের ঝগড়া একটু কমই হয়, কিন্তু বোন বোন হলে সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সব কিছু নিয়েই ঝগড়া অব্যাহত থাকে। আমি আর আমার বোন সবচেয়ে বেশি ঝগড়ুটে, এতে কোনো সন্দেহ নেই। ওর কথা শুনে রিয়াদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, আমার মান সম্মান একটু বাঁচলো। দুনিয়াতে আমার থেকেও বেশি ঝগড়ুটে মানুষ আছে তাহলে। ওর কথা শুনে সবাই সামান্য হাসলো। রাইসা আজ একটা লাল ডেইজি নিয়ে এসে তানজিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, আজ লাল ডেইজি দিলাম। বাকি কালারের ডিজাইনগুলো নেওয়ার জন্য তাহলে আরও আসতে হবে আমাকে। জি, অবশ্যই আসবেন। তবে ফ্রিতে দিব না ভাইয়া, কিছু কিছু কেনা লাগবে, তাহলে দিব। কিনলেও কি, যা কিনে যাই সবগুলো তো তুই মাঝরাতে চুরি করে নিয়ে খাস। তানিয়ার মুখটা লজ্জায় সামান্য লাল হয়ে গেল। সিনু হাসতে হাসতে বলল, এর হিসেব পরকালে গিয়ে তানজিৎ ভাইকে দিস। লাগবে না আমার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি। রিয়াদ চলো। হ্যাঁ, আমাকে তো পাগলা কুত্তায় কামড় দিয়েছিল যে আমি আপনার সাথে যাব। কেন, ভাইয়ার সাথে যেতে কি সমস্যা তোর? সেদিন আমি অল্পের জন্য বাতাসের সাথে উড়ে যাইনি। এত জোরে কেউ বাইক চালায় নাকি? আমি যাব না ওনার সাথে। সেদিন কি আর জানতাম তুমি আমার সতীন না, বরং তুমি আমার দুঃসম্পর্কের শালা। আসলে সেদিন একটু অ্যাডভেঞ্চারের ফিল পাওয়াতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু আমি কি জানতাম তুমি এতটা ভয় পাবে। আমি অন্তর কিছু জানি না, আমি যাব না, ব্যাস। আজ জোরে চালাবা না, ভয় পেও না। না, আমি তবুও যাব না। বেয়াদবি করবি না রিয়াদ, যা ভাইয়ার সাথে। বললো তো জোরে চালাবি না। রিয়াদ তবুও খানিকটা ইতস্তত করতে লাগলো। রাইসা ওর পিঠে হাত রেখে বলল, জেদ করো না, যাও ভাই। এইভাবে ভয় পেলে কিন্তু বউ পাবে না তুমি। কথাটা মনে হয় রিয়াদের আত্মসম্মানে গিয়ে লাগলো। ও বুক ফুলিয়ে বলল, কে বলেছে আমি ভয় পাই? আমি একদম ভয় পাই না। চলুন ভাইয়া, যাওয়া যাক। সহজেই মানিয়ে নিতে পারো দেখছি। তা আমাকে কবে ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে করবে আয়শা? আমি খুব দ্রুত পটে যেতে চাই। তানজিৎকে নড়াচড়া করতে না দেখে রিয়াদ ওর কাঁধে হাত রেখে বলল, কি হলো ভাইয়া, এখন যাচ্ছ না কেন? আবার আমাকে ইন্ডাকশন স্বাদ পাওয়ার ফোন দিয়ে আটকেতেছ না তো? একদম না, আজ তোমার মন খুশি করে দেব আমি। তানজিৎ আর রিয়াদ চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে রাইমা কপাল কুঁচকে বলল, আমার ভাই তো দেখছি অল্প বয়সেই পেকে গেছে। এই বয়সে বউ নিয়ে কতটা সিরিয়াস দেখছিস তোরা? আমার মেল ভার্সনও আমার মতোই বিয়ে পাগল হয়েছে। তানজিৎ আজ স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছে। রিয়াদের প্রথম প্রথম সন্দেহ লাগলেও এখন ও মন ভরে বাইকে চড়ার আনন্দ ফিল করতেছে। কিছু দূর যাওয়ার পর রিয়াদ বলল, ভাইয়া, তোমাকে একটু জড়িয়ে ধরি। তোমাকে জড়িয়ে ধরতে বাইক ক্যান্সেল করতে ইচ্ছা করতেছে। খবরদার ধরবে না, আমার বউ ছাড়া আমাকে কেউ জড়িয়ে ধরতে পারবে না। তাছাড়া মানুষ দেখলে উল্টাপাল্টা ভাববে। তো আমারও তো কোনো শখ জাগেনি আপনার সাথে ইন্টুমেন্টু করার। আমিও তো আমার বউকে নিয়েই বিভোর। তানজিৎ কোনো জবাব দিল না। ও একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে বাইক থামালো। রিয়াদ বাইক থেকে নেমে অবাক হয়ে বলল, তোমাকে ট্রিট দিব আজ। তোমার যা যা খেতে ইচ্ছে করবে সব খাওয়াবো। রিয়াদের চোখ মুখ ঝলমল করে উঠল। ফ্রি ফ্রি খেতে পারলে কে না খুশি হয়। তানজিৎ বাইক পার করে ওকে ভিতরে নিয়ে গেল। তারপর রিয়াদের পছন্দ মতো অনেকগুলো খাবার অর্ডার করলো। খাবার সার্ভ করার পর রিয়াদ তৃপ্তির সাথে সবগুলো খাবার খেতে শুরু করলো। খেতে খেতেই রিয়াদ বলল, ভাইয়া, আপনি খাবেন না? না, তুমি খাও, তোমার খাওয়ার দিন আজ। একদিন ভয় দেখিয়ে আত্মা শুকিয়ে দেয়, আর অন্যদিন খাবার খাইয়ে ফুটবল বানিয়ে দেয়। না জানি ভাইয়ার মাথায় কি চলছে।
যাই হোক, আমার তাতে কি, আমি খেতে পেরেছি এটাই বেশি। দুঃসম্পর্কের শালার একটু একটু খাতির না করলে কি আর হয়? জুসের গ্লাসটা টেবিলে রেখে মনে মনে বলল, রিয়াদকে পেট পুড়ে খাইয়ে তানজিৎ ওকে ওর বাসায় পৌঁছে দিল। তারপর নিজের অফিসের উদ্দেশ্যে চলে গেল। নাবিন চেয়ারে বসে পেস্ট্রি খাচ্ছে। তানজিৎ আর রিয়াদ যাওয়ার কিছুক্ষণ পরেই নাবিন এসেছে। সিনু একটু কাজে গিয়েছে, তাই রাইমা ওকে চেয়ারে বসিয়ে পেস্ট্রি খেতে দিয়েছে। রাইমার দিকে সূক্ষ্ম নজরে কিছুক্ষণ তাকিয়ে থেকে নাবিন বলল, আপনি কি কিছুক্ষণ আগে কান্না করছিলেন? রাইমা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তা দেখে নাবিন শান্ত গলায় বলল, আপনার চোখগুলো ফুলে গেছে, তাই ভাবলাম হয়তো আপনি কোনো কারণে কান্না করছেন। ভুল বুঝবেন না আমাকে। ভুল বুঝবো কেন? আপনার ধারণা ঠিক আমি এতক্ষণ আগে কান্না করেছি। কেন জানতে পারি? বলার ইচ্ছা না থাকলে আমি জোর করব না। রাইমা কয়েক মুহূর্ত থেমে ওকে সব বলল। সব শুনে নাবিন মুচকি হেসে বলল, ভাই বোনের সম্পর্ক এমনই, সবসময় সারাক্ষণ ঝগড়া করবে, মারামারি করবে, ইত্যাদি ইত্যাদি। নিজে মারলে কিছু মনে হয় না, কিন্তু যখন অন্য কাউকে, নিজের ভাই বা বোনকে মারে, তখন মাথা একদম খারাপ হয়ে যায়। ক্ষণিকের জন্য মনে হয়। নাবিনের কথা টেনে নিয়ে রাইমা বলতে লাগলো, ওই বেড়াকে মারতে মারতে গায়ের ছাল তুলে সেখানে মরিচার লবণ মাখিয়ে দিই। ওর কথা শুনে নাবিন হাসতে লাগলো, সাথে রাইমাও হাসলো। এমন সময় সিনু এসে শপে প্রবেশ করলো। ওকে দেখতেই নাবিন বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর মুচকি হেসে বলল, তোমার সাথে অনেক জরুরি কথা আছে সিনু। নাবিনকে দেখে সিনুরও মুখে হাসি ফুটে উঠেছে। ও তৎক্ষণাৎ বলে উঠল, কি কথা বলুন। এখানে বলা যাবে না, চলো সামনের শপে কফি খেতে খেতে কথা বলা যাক। সিনু সাই জানালো। নাবিন আর সিনু পাশাপাশি হাঁটতে হাঁটতে সাজিদদের শপের দিকে যেতে লাগলো। এই দৃশ্য দেখে সাজিদের চোখ মুখ শক্ত হয়ে গেল। চোখ বন্ধ করে নিজের রাগ কিছুটা কমালো। সিনু আর নাবিন ভিতরে প্রবেশ করে একটা ফাঁকা টেবিলে গিয়ে বসলো। নাবিন ওয়েটার বলে ডাক দিতেই একজন স্টাফ সেদিকে এগিয়ে যেতে ধরতেই সাজিদ ওকে আটকে দিয়ে বলল, সে যাবে। স্টাফটা আর কিছু বলার সাহস পেল না। সাজিদের চাহনি দেখে ভয় পেয়ে ও দ্রুত সেখান থেকে সরে পড়ল। সাজিদ গম্ভীর মুখে ব্যস্ত পায়ে ওদের টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর রাশ ভারী গলায় জিজ্ঞেস করলো, আপনাদের অর্ডার বলুন। আরে আপনি কেমন আছেন? ভালো। 2 কাপ কফি দিন। আমি কফি খাই না, আমি চা খাবো। ঠিক আছে, পাঠাচ্ছি। সাজিদ গটগট পায়ে চলে গেল। কিছুক্ষণ পর নিজেই কফি আর চা নিয়ে আসলো। সময় নিয়ে ওদের দুজনকে কফি আর চা দিল। সাজিদ উপস্থিত থাকা অবস্থাতেই নাবিন সিনুকে বলল, বুঝতে পারছো নিশ্চয়ই আজ আমি কি কথা বলতে চাচ্ছি তোমাকে। জি। এসব শুনে সাজিদের গা জ্বলে গেল। ও ওদের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ওর রক্তাপ চোখ দুটো সামনে ওদের টেবিলের দিকেই নিবদ্ধ। নাবিন ছিনুর দিকে একটু ঝুঁকে কিছু একটা বলতে ধরতেই সাজিদ লম্বা লম্বা পা ফেলে ওদের সামনে গিয়ে কর্কশ কণ্ঠে বলল, কি করছেন? কি করেছি? গরম গরম থাকতেই কফি আর চা খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না। ও এই কথা, ঠিক আছে এখনই খাচ্ছি। সাজিদ পুনরায় আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। নাবিন কফিতে এক চুমুক দিয়ে মিষ্টি করে হেসে সিনুকে কিছু বলতে লাগলো। সিনুও বিপরীতে মুচকি মুচকি হাসছে। আর ওদিকে সাজিদ কটমট দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। চা খেতে খেতে হঠাৎ সিনু কাশতে শুরু করলো। নাবিন ওর দিকে পানি বাড়িয়ে দেওয়ার আগে সাজিদ গিয়ে ওর দিকে আর 1 গ্লাস পানি বাড়িয়ে দিল। সিনু আহাম্মক হয়ে সাজিদের হাতের গ্লাস আর নাবিনের হাতের গ্লাসের দিকে তাকালো। কার গ্লাসটা নিবে ও? সিনু কিছুক্ষণ চুপ করে থেকে টেবিলে রাখা অন্য একটা গ্লাসের পানি খেলো। সাজিদ আর নাবিন নিজেদের গ্লাস নামিয়ে রাখলো। সাজিদ আবারও আগের জায়গায় চলে গেল। মেয়েমের দূর থেকে এই দৃশ্যগুলো দেখে বলল, আমার নামিনী নেওয়া ভাবিকে নিয়ে স্বামী সতীনের যুদ্ধে বেজে গেল। হোয়াটএভার, কাহিনীটা দেখতে বেশ মজা লাগছে। চালিয়ে যাও নাটক। আমি বিনোদন নেওয়ার জন্য পিছনে দাঁড়িয়ে আছি। নাবিন এবার নিজের পকেট থেকে একটা ছোট বক্স বের করলো। সেই বক্সটা নাবিন হাস্যোজ্জ্বল মুখে সিনুর দিকে বাড়িয়ে দিল। সিনুও মুচকি হেসে সেটা নিয়ে নিল। এই দৃশ্য দেখে সাজিদ আর নিজেকে ধরে রাখতে পারল না। লম্বা লম্বা পা ফেলে শপের বাইরে চলে গেল। ওর রাগে সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। শপের পাশে অবস্থিত একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে ও নিজের মাথার চুল ধরে টানতে লাগলো। কফি শপ থেকে নাবিন আর সিনু হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে আসলো।
টুকটাক আরও কিছুক্ষণ কথা বলে নাবিন বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। সিনু ওকে বিদায় জানিয়ে মুখে হাসি লেপ্টে রেখে নিজের শপের দিকে যেতে ধরতেই হঠাৎ পাশের ফাঁকা জায়গাটায় সাজিদকে বসে থাকতে দেখে ভ্রু কুঞ্চিত করলো। তারপর ব্যস্ত পায়ে ওর দিকে এগিয়ে গেল। সাজিদ অন্যমনস্ক হয়ে নির্জীব মুখে মাথা নিচু করে বসে আছে। সিনু ওর সামনে গিয়ে আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, প্রতিদ্বন্দ্বী সাহেব এখানে কি করছেন? আপনার শপ আছে, তাহলে এখানে ভিক্ষা করার জন্য বসেছেন কেন? সাজিদ চটজলদি চোখ তুলে সিনুর দিকে তাকালো, পরে আবার চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ নীরব থেকে তাচ্ছিল্যের হাসি হেসে ও কাট কাট গলায় বলল, তোমার বিয়ে কবে হচ্ছে? দাওয়াত দিবেন না আমাকে? আমার বিয়ে? কে বলেছে আমি বিয়ে করতে যাচ্ছি? বলতে হয় না, আশেপাশে দেখলেই বুঝতে পারা যায়। নাবিনের সাথে তো মনে হয় তোমার খুব দ্রুতই বিয়ে হতে যাচ্ছে, তাই না? সিনু বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে সাজিদের কিছুটা দূরত্বে নিজেও বসে পড়ল। তারপর গালে হাত দিয়ে বলল, বুঝি না সবাই নাবিন ভাইয়া আর আমাকে কেন সন্দেহ করে। সেদিন আমার বেস্ট ফ্রেন্ডরাও একই সন্দেহ করেছে। সত্যি আমি মর্মাহত। সাজিদের মনে ক্ষীণ আশা জেগে উঠল। চকিতে সিনুর দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তার মানে ওই ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? অবশ্যই আছে, তবে আপনাদের সন্দেহ মতো সম্পর্ক না। ভাই বোনের সম্পর্ক। ছোটবেলা থেকে আমাদের পরিবারের মধ্যে অনেক ঘনিষ্ঠতা ছিল, এখনো আছে। ছোট থেকেই নাভিন ভাইয়া আমাকে ছোট বোনের মতো আগলে রেখেছে, শাসন করেছে। কেউ দেখে বিশ্বাসই করতো না আমরা আপন ভাই বোন না। বলে সিনু মুচকি হাসল। সাজিদ বাকরুদ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আসে। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, তাহলে একটু আগে যে দেখলাম নাভিন তোমাকে আংটি দিল, সেটা? আরে ওটা আন্টির জন্য কিনেছে। ওনার নাকি নিজের পছন্দের ওপর বিশ্বাস নেই, তাই আমার সাহায্য চেয়েছিলেন। ব্যস্ত থাকার কারণে ওনার সাথে কিনতে যেতে পারিনি, তাই ভালো কোয়ালিটির কয়েকটা আংটি নিয়ে এসেছিলেন। আর ওগুলোর মধ্যে থেকে আমি একটা বাছাই করে দিলাম, আমাদের কাস্টমারদের যেন অসুবিধা না হয় সেজন্য উনি আমাকে আপনার শপে নিয়ে গিয়েছিলেন। আর নিরিবিলি পরিবেশে ঠান্ডা মাথায় যেন আমি বেস্ট আংটিটা বাছাই করতে পারি, এটাও একটা কারণ। সাজিদ পুরো বাখারা হয়ে গেল। কত বিষয় ও এক চুটকিতেই ধরে ফেলে, আর আজকে কিনা এতটা গাদামির পরিচয় দিল। সি 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 সি, কি লজ্জা। সিনু সাজিদের মুখের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, ও হ্যাঁ, একটা কথা, আপনার মুখটা এত লাল হয়ে আছে কেন? পাকা টমেটোর মতো লাগতেছে আপনাকে। আসলে যা গরম, মুখ তোলাল হবেই। তাছাড়া গরমের জন্যই আমি এখানে এসে বসেছিলাম, ভিক্ষা করার জন্য না। বিয়ের কথা বললেন না? বিয়ে নিয়ে চিন্তায় আছি। আমাকে আদৌ কেউ বিয়ে করবে তো? যদি করতে চাইতো তাহলে এতদিনে এসে বিয়ে করে নিয়ে যেত। হ্যাঁ, আর কত অপেক্ষা করব ওনার জন্য? সাজিদ মনে মনে বলল, তোমার স্বামী বর্তমানে তোমার শ্বশুরের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যস্ত। তোমার শ্বশুরের কোম্পানিতে জয়েন না করে নিজে থেকে ব্যবসা শুরু করেছি জন্য উনি এখনও আমার উপর অভিমান করে আছেন। ওনার অভিমান ভাঙানোর পর তোমাকে এসে বিয়ে করে নিয়ে যাব সিনু পাখি, ততদিন ওয়েট করো। কিন্তু এসবের কিছুই সিনু শুনতে পেল না। অবশ্য সাজিদের সাহসও নেই সরাসরি সিনুকে এইসব বলার। কিছুক্ষণ পর সাজিদ ওর প্রশ্নের জবাবে বলল, সময় হলেই তোমার স্বামী তোমার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ওর কথা শুনে সিনু সামান্য হাসলো। তারপর দুজনে নিশ্চুপ হয়ে বসে থাকলো। সাজিদ সিনুর দিকে আর চোখে তাকিয়ে আছে। এতক্ষণ মুখভঙ্গি স্বাভাবিক থাকলেও এখন সিনু মুচকি মুচকি হাসতে লাগলো। তা দেখে সাজিদ ভ্রু কুঁচকে বলল, হাসছো কেন? সিনু অন্যমনস্ক থাকায় সাজিদের কথাটা ঠিকমতো শুনতে পেল না। সাজিদ ওর সামনে চুটকি বাজিয়ে বলল, এই যে পৃথিবীতেই আছো না অন্য কোনো গ্রহে চলে গেছো? কি বললেন? একা একা হাসছো কেন? আমাকে নিয়ে হাসতে, নয়তো মানুষ পাগল বলবে তোমাকে। আমার না আজকে অনেক খুশি খুশি লাগতেছে। কেন? সবাই বলে আমার পছন্দ নাকি খারাপ, অথচ আজ নাবিন ভাইয়া আমাকে দিয়েই আংটি সিলেক্ট করে নিল, তাই নিজেকে নিয়ে অনেক গর্ব হচ্ছে। মুখ থেকে হাসি সরতেই চাইছে না। আজকের আংটির মতো বিয়ের পাত্র পছন্দ করার ক্ষেত্রেও যেন তোমার পছন্দ ঠিক থাকে। আমার মতো ডায়মন্ডকে হাতছাড়া করার কথা মাথাতেও আনবে না। এই রে, নিজের অতিরিক্ত প্রশংসা করে ফেললাম নাকি? যাই হোক, ভুল করো না সিনু পাখি। যাচ্ছি। না, আর একটু থাকো।
মানে এই গরমে শপে গিয়ে কি করবে? শপে তো যেতেই হবে, আর হ্যাঁ, শপে এসি আছে, তাই গরম লাগার কথা না। আপনিও শপে চলে যান, এখানে চেয়ে ওখানে বেশি আরাম পাবেন। আচ্ছা, তুমি যেমনটা বলো। ঠিক আছে, আমি গেলাম সাজিদ ভাই। সিনু লম্বা লম্বা পা ফেলে শপের দিকে চলে গেল। ওদিকে সাজিদের চোয়াল ঝুলে গেছে। অস্ফুট স্বরে বলল, ভাইয়া, আমি তোমার ভাইয়া? স্টুপিড, নিজের না হওয়া স্বামীকে ভাইয়া বলতে তোমার একটুও গলা কাঁপলো না? অকৃতজ্ঞ মেয়ে। প্রথমবারের জন্য মাফ করে দিলাম, পরের বার বললে তোমাকেও আমি আপু বলে ডাকবো, তখন বুঝবে মজা। কিছু একটা ভেবে সাজিদ বলল, এই না, আপু বলা যাবে না, তোমাকে আমি অকৃতজ্ঞ বউ বলে ডাকবো। নিজের সাথে বকবকানি শেষ করে সাজিদ বসা থেকে উঠে পড়ল। তারপর শপের দিকে চলে গেল। রাত 11টার মতো হবে। তানজিদ সকলের সাথে ডিনার সেরে নিজের রুমের দিকে চলে গেল। রুমের লাইট নিভিয়ে দিয়ে ও বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। জানালা দিয়ে চাঁদের আলো এসে রুমটাকে উজ্জ্বল করে দিয়েছে। তানজিদ বাম কাঁধে শুয়ে জানালা দিয়ে আকাশে ভাসমান রূপালি চাঁদটার দিকে তাকালো। তারপর মৃদু হেসে বলল, মেয়েরা আসলেই ভয়ঙ্কর প্রকৃতির। যে আমি বিয়েতে প্রতি 1%ও আগ্রহ দেখাতাম না, সেই আমি এক মেয়ের দেখার পর দিন দিন বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি। রাইসা তোমাকে হয়তো ভালোবেসে ফেলেছিল। তোমাকে ভালোবাসার পর একটা বিষয় আমি বুঝতে পেরেছি, আমার বন্ধুরা হারাম সম্পর্কে জড়ানোর কারণেই মূলত এতটা ভুক্তভোগী হয়েছে। যেখানে আল্লাহর কোনো রহমত নেই সেখানে শান্তি থাকবে, এটা ভাবাও বিলাসিতা। জানি মেয়েগুলোর দোষ ছিল না, তবে আসল দোষ হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করেছিল ওরা, যার কারণে ওদের পরিণতি এমন হয়েছে। তাই ঠিক করেছি তোমাকে বিয়ে করে একটা সুন্দর পরিবার বানাবো, 4-5টা বাচ্চা, তুমি, আমি, আব্বু আম্মু, তানিয়া। কিছু একটা মনে পড়তেই ও বলল, না তানিয়া না, দ্রুত ওকে অন্যের বাড়িতে ট্রান্সফার করে দিতে হবে, নয়তো আমার ভোলাবালা বউটার থেকে উঠতে বসতে হিসাব চাবে আর আমার বাচ্চাগুলোকে নিজের মতো বানিয়ে দিবে। খাবার দিতে একটু দেরি করলেই আমার বউটাকে বলবে, মাম্মা, এর হিসাব আমি পরকালে গিয়ে নিব। তানজিদ নিজের কল্পনাগুলো ভেবে মনে করে এক দফা হেসে নিল। তারপর আরও কিছুক্ষণ এমনই আজগুবি কথাবার্তা বলে ও আস্তে আস্তে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। অনেকদিন পর তানজিদ ওর পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে এসেছে। সজীব আর রাহুলের সাথে ওর ভালো সম্পর্ক, কিন্তু পড়াশোনা আর কর্মব্যস্ততায় এতদিন ওদের সাথে কোনো দেখার সাক্ষাৎ হয়নি। আজ অবশেষে সবাই একে অপরের সাথে দেখা করার সুযোগ পেল। ওরা একটা চায়ের দোকানে আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ পর একটা সুদর্শন যুবক ওদের দিকে এগিয়ে আসলো। ও রাহুলের পিঠে হাত রেখে ওর পাশে বসে পড়ে বলল, কিরে, কি অবস্থা তোর? তুই কবে এসেছিস খুলনা থেকে? 1 সপ্তাহ নাগাদ এসেছি। আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে দর্শন দিতে দিতে তোর সাথে দেখা করার আর সময় পাইনি। তানজিদ এই ছেলেটাকে চেনে না। রাহুল ওর সাথে তানজিদের পরিচয় করিয়ে দিল। তানজিদ আর স্বামীর একে অপরের সাথে কর্মমর্দন করল। স্বামীর রাহুলের ছোটবেলার ফ্রেন্ড আর তানজিদ রাহুলের হাই স্কুলের ফ্রেন্ড, তাই ওরা একে অপরকে চেনে না। ওরা কিছুক্ষণ গল্প করলো। হঠাৎ রাহুল স্বামীরকে উদ্দেশ্য করে বলল, কি রে, বিয়ে করবি না কেন? মেয়ে পছন্দ আছে? হ্যাঁ আছে, ভাবছি খুব দ্রুতই বিয়েটা করে ফেলবো। কে সেই মেয়ে? রাইসা আমার চাচাতো বোন। ওকে এতদিন খুব একটা খেয়াল করিনি, কিন্তু এবার বাসায় আসার পর থেকেই ওকে দেখলে কেমন ভালো লাগা কাজ করছে। রাইসা সুন্দরী, ভদ্র, সুশীল একটা মেয়ে। তাছাড়া পড়াশোনার পাশাপাশি ব্যবসাও করছে। শুনলাম বেকারি আর বুকেট শপ নাকি খুলেছে। তানজিদ অন্যমনস্ক হয়ে বসেছিল। রাইসার নামটা খন্নগোচর হতেই ও চকিতে সামিরের দিকে তাকালো। মুহূর্তেই ওর রাগ উঠে গেল। চায়ের কাপটা শক্ত করে চেপে ধরে ও ক্ষুব্ধ চাহনিতে সামিরের হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে থাকলো। সামির রাইসাকে নিয়ে আরও অনেক কথা বলতে লাগলো, যেগুলো তানজিদের কানে বিষাক্ত বিষের ন্যায় মনে হচ্ছে। সামিরের এসব কথাবার্তা সহ্য করতে না পেরে তানজিদ তড়াক করে বসা থেকে উঠে পড়ল। ওকে উঠতে দেখে রাহুল ভ্রুকুচকে বলল, উঠলি কেন? পাশা লেগে গেছে নাকি? বাসায় যেতে হবে, আমার অনেক জরুরি কাজ আছে। রোব, আর একটু থাকো, আড্ডা দেই। আজ না। বলেই তানজিদ গটগট পায়ে বাইক স্টার্ট করে চলে গেল। রাহুল অবাক কণ্ঠে বলল, ওর হঠাৎ কি হলো?
তানজিৎ সর্বোচ্চ স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, রাইসাকে বিয়ে করবি তাই না? শুনে রাখ, রাইসা শুধু আমার বউ হবে, এই তানজিৎ ইসলামের বউ।